এই রক্তপাতের কারণ হচ্ছে আমি বলব কি আওয়ামী লীগের মতিভ্রম। আওয়ামী লীগ বলে যে দল ক্ষমতায় ছিল, এই আওয়ামী লীগ সামাজিকভাবে সবচেয়ে বয়স্ক দল, সম্ভবত সবচেয়ে শক্তিশালী দল, কিন্তু আওয়ামী লীগের কোনো কেন্দ্রীয় কমিটি ছিল না, কোনো পলিট ব্যুরো ছিল না। থাকলে একটা মশারি ব্যুরো থাকতে পারে, এটা ছিল একক ব্যক্তি নির্ভর, এবং সেটা বোঝা যায় তারা তিনি সব ডিরেকশন দেবেন। যেমন ধরেন সংসদ সদস্যের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে যিনি প্রধানমন্ত্রী, তাদের পার্টির সভানেত্রী, তার কথাই যাকে বলা হয় সর্বব্যাপী বিরাজমান। তিনি ইংরেজিতে বললে বলে অলমাইটি। এই ধরনের ক্ষেত্রে পতনও সেরকম হয়। এখন এইটার একটা গভীর সমাজতাত্ত্বিক বিশ্লেষণ দরকার, যে সময় আমাদের এখানে নাই। কোন সমাজে কোন অবস্থায় এই ধরনের ব্যক্তির উদ্ভব ঘটে। তারপরে এই ব্যক্তি কিন্তু নিজের প্রতিভায় ব্যক্তি হয়েছেন এটা বললে, তার জেদটা তার ব্যক্তিগত হতে পারে, কিন্তু তার রাজনৈতিক উদ্ভবটা হচ্ছে একটা পরিবারের ভিতর দিয়ে। সেই পরিবার খুব বেশি প্রাচীন পরিবার নয়। আমি যদি ইতিহাসের মাপে দেখি, বাঙালি মুসলমান সমাজে খুব বেশি প্রাচীন পরিবার নাই। বাংলার মুসলমান সমাজে থাকতে পারে, যারা ইরান তুরান থেকে এসেছে বলে দাবি করেন। শেখ হাসিনার পরিবারের সেরকম একটা দাবির একটু আঁচ পাওয়া যায় তার বাবার আত্মজীবনীতে। কিন্তু শেষ পর্যন্ত আমি বলবো তারা হলো নব্য মধ্যবিত্ত সমাজ, যারা কৃষি 2 প্রজন্ম আগেও কৃষক ছিল, সেখান থেকে আসা। আমি কথাটা এই জন্য বলছি যে মৃত্যু, এত রক্তপাত এড়ানো যেত কিনা যদি আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল হতো, যদি তার কেন্দ্রীয় পরামর্শ সভা থাকতো, তাহলে তারা সেখানে গণতান্ত্রিকভাবে সিদ্ধান্ত নিতেন। এখন আমরা জনগণের সমর্থন হারিয়েছি, সুতরাং আমরা ক্ষমতা ছেড়ে দিই। আরেকটা কারণ, এই রক্তপাতের কারণ হচ্ছে আওয়ামী লীগের মধ্যে যারা আছেন তারা কেউ নির্বোধ নন, কিন্তু তারা সকলে অক্ষম। ইংরেজিতে বললে ইম্পর্টেন্ট, ফরাসিতে বলে আমপুইসন্স, মানে এর মধ্যে একটা সেক্সুয়াল কনোটেশন আছে। এই যৌন অক্ষমতাকেই আমপুইসন্স বলে, ইম্পর্টেন্স বলে। আওয়ামী লীগের মধ্যে কোনো চিন্তা শক্তি সম্পন্ন লোক আমি দেখিনি। তারা বলেন নাই যে কেন আমরা জোর করে ইলেকশন জিতব। মার্কিন দেশের সংবিধান যদি মনে করেন বাংলাদেশেরও সংবিধান হতো, তাহলে 2 টার্মের পর তো শেখ হাসিনা আর প্রধানমন্ত্রী হতে পারেন না। আওয়ামী লীগ থেকে আর কেউ হবে যদি তার পার্টি ক্ষমতা থাকতো, সেটা তো তারা করতে পারেন নাই। তাহলে একজন ব্যক্তিকে কেন এটা বলতে হবে আমি 5 বারের প্রধানমন্ত্রী? এই যে 5 বারের প্রধানমন্ত্রী জিনিসটা লজ্জার না হয়ে কেন গৌরবের হবে? এইখানে কিন্তু এই রক্তপাতের মূল কারণ নিহিত আছে, যে তিনি জেদের সাথে যখন দেখলেন জনসমর্থন তিনি হারিয়েছেন, এখানে কথা বলতে হবে তাকে এই খবরটি দেওয়ার মতো তার গোয়েন্দা সংস্থা ছিল না। এবং তিনি পার্টির যে নেতা নির্বাচন করেন, আমি কিছু কিছু অভিজ্ঞতা থেকেও জানি, সংসদ সদস্যের মনোনয়ন দেন, তিনি শেষ পর্যন্ত নির্ভর করেছেন জাতীয় গোয়েন্দা সংস্থার উপর, সামরিক গোয়েন্দা সংস্থা এবং বেসামরিক গোয়েন্দা সংস্থার উপর। তাহলে এই অবস্থায় তাকে তারা সঠিক খবর দেন নাই, কারণ গোয়েন্দা সংস্থার লোকেরা শেষ বিচারে শ্রদ্ধা রেখেই বলছে তারাও আমলাতান্ত্রিক, সামরিক আমলাতন্ত্র এবং বেসামরিক আমলাতন্ত্র। তাদের পক্ষে রাজনীতির পালস বোঝা, নাড়ি বোঝা সম্ভব নয়। তারা যদি সঠিক সময়ে খবর দিতেন, কিন্তু খবর যেখানে এখন একতন্ত্র প্রবল হয়ে ওঠে, যেটা প্রায় রাজতন্ত্রের পর্যায়ে পৌঁছেছে, বংশানুক্রমী হয়ে উঠেছে, লোকে চিন্তা করছে উত্তরাধিকারীকে। এই যে লোকে যে ছবি দিচ্ছে, পোস্টার দিচ্ছে যে শেখ হাসিনার পরে শেখ জয়, জয়ের আগে তো শেখ নাই, কি জন্য আছে একটা। তো এইভাবে যে নাম দেওয়া, আবার পরিবারের মধ্যে সেখানে প্রতিযোগিতা, শেখ হাসিনার ছেলে হবে না মেয়ে হবে, এখানে আবার একটা জেন্ডার বিরোধ আছে। আবার শেখ রেহানার ছেলে হবে না মেয়ে হবে, এই সমস্ত তর্ক যে সমাজে চলে, এবং যেটা নিয়ে পত্রিকায় একটিও মানে বড়ার মতো লেখা হয় না বা লেখা যায় না। তো সেই সমাজে তো রক্তপাত, আপনি এটাকে কেন দুর্ঘটনা বলবেন কেন? আচ্ছা, আরেকটা কথা হলো, শেষ মুহূর্তে উনি 2 দিন আগে বলতে পারতেন যে যেহেতু ছাত্ররা আমাকে ক্ষমতায় চাচ্ছে না, এক দফা দিয়েছে, ঠিক আছে, একটা সাংবিধানিক ব্যবস্থার অধীনে আমি পদত্যাগ করব, একটা অন্তর্বর্তীকালীন সরকার আপনারা প্রস্তাব করেন। তিনি সব আইয়ুব খান যেমন করেছিলেন, বিরোধী দলগুলিকে গোল টেবিল বৈঠকে ডেকেছিলেন 1969-এর ফেব্রুয়ারি মাসে। 20শে জানুয়ারি যখন আসাদ নিহত হলেন ঢাকায়, এবং সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় লোকে গরু চোর ধরে লিঞ্চ করা শুরু করলো, তো বাংলাদেশে তো সেই অবস্থা দেখা দিচ্ছিল। তো তারা এটা বুঝতে পারে নাই, আর তাদের কোনো নৈতিকতা যদি শক্ত থাকতো তাহলে তারা লড়তে পারতো। এবং শেষ দিনেও 4 আগস্ট তারা যে প্রতিরোধের খসড়া করলো এই ধানমন্ডিতে,
এর কোনো দরকার ছিল না। যুদ্ধকে আমি এটাই বলি, মেকিয়াভেলির আমল থেকে এই পর্যন্ত যদি আপনি যুদ্ধের নিয়ম দেখেন, অথবা ফন ক্লাউসউইৎজের কথা, যুদ্ধ হচ্ছে রাজনীতিরই সম্প্রসারণ। রাজনীতি মাঝে মাঝে যুদ্ধমদেহী রূপ যখন ধারণ করে, তখন আপনাকে যুদ্ধের নিয়মে এই রাজনীতির অবসান ঘটাতে হবে। যুদ্ধের নিয়মটা কি? যখন আপনি চতুর্দিক থেকে ঘেরাও হয়ে গিয়েছেন, যেমন প্রথম মহাযুদ্ধের সময় ইরাকের কুত আল আমারায় জেনারেল টাউনশেন্ডের বাহিনী, যেটা ভারতীয় সৈন্যদের নিয়ে গঠিত ছিল, তুর্কি সেনাদের দ্বারা পরিবৃত হয়ে গিয়েছিল। তখন 10,000 ভারতীয় সৈন্য সামন্ত সহ মেজর জেনারেল টাউনশেন্ড আত্মসমর্পণ করেন। এই যুদ্ধে এটাই নিয়ম, যখন আপনার চতুর্দিকে কোথাও যাওয়া যাবে না। এখন পাকিস্তানের সেনাপতি আমির আবদুল্লাহ খান নিয়াজিকে সকলে পাকিস্তানিরা বলে যে আপনি আত্মসমর্পণ করলেন কেন? তার আত্মসমর্পণ করাটা ছিল বুদ্ধির কাজ। তা না হলে কোথাও তিনি আরও 10-20 হাজার সৈন্য হত্যা করে নিজে নিহত হয়ে যুদ্ধ শেষ হতো। ওইটাকে বলতো রাউট। তো রাউটের জায়গায় তিনি অবরুদ্ধ হয়ে শেখ হাসিনাকে যদি কোনো জ্ঞানী উপদেষ্টা থাকতো, এমনকি তার ভারতীয় উপদেষ্টারাও যদি থাকতো, তাহলে তারা বলতো যে আপনি এখন অবরুদ্ধ হয়েছেন, এই যেটা বলে রাজামাত দাবা খেলায়। এবং জেনারেল ইনু, জেনারেল তো নয়, আওয়ামী ইনু, কোন পার্টিটা, জাসদের ইনু, উনি বললেন যে হাতি ঘোড়া বিসর্জন দিতে হয় মাঝে মাঝে রাজা বাঁচাবার জন্যে। কিন্তু তখন তো সেই সময় চলে গেছে, আপনার হাতি ঘোড়া অলরেডি বিসর্জন হয়েছে, এখন রাজাই একমাত্র বিসর্জন করার। মানে আপনাকে বলতে হবে এটাকে দাবা খেলা বলে রিজাইন। তিনি তো রিজাইন করলেন না। এখন তিনি যেটা করলেন এটা রিজাইন নয়, এটা হলো তিনি শুধু প্রাণটা বাঁচালেন। এবং তার ছেলে ইন্টারভিউতে যা বলেছে বলে রিপোর্ট হয়েছে ভারতীয় পত্রিকায়, দেখুন বলেন যে মা তো শেষ মুহূর্তেও করতে চাননি, দেখছেন আমরা তাকে বাধ্য করেছি, তিনি আর রাজনীতি করবেন না। তো এই জিনিসটা তো ভালো না। এই যে দৃশ্যটা আমরা জেনারেল নিয়াজের ছবি এখনও দেখাই, যে আত্মসমর্পণের দৃশ্য, তো ওনার রেজিগনেশনের দৃশ্য বলে যেটা ছাপা হয়েছে, দুই পাশে 2 মিলিটারি লিডার দাঁড়িয়ে আছে, অনেকে বলছে এটা ফেক ছবি। এটা ফেক হবে কীভাবে? এখানে তো জেনারেল ওয়াকারুজ্জামান একদিকে দেখেন, আরেকদিকে আছে, আমি তার নাম জানি না, তিনি সাইন করছেন। তারপরে তিনি হেলিকপ্টারে উঠছেন বলে যে ছবি আসে, নাকে টিস্যু বা রুমাল দিয়ে, এই দৃশ্যটা তো চিরস্থায়ী হলো। এখানে দুরকম কথা আর কি। তিনি একদিকে জেদি ছিলেন যে না, আমি কিছুতেই আত্মসমর্পণ করবো না, কিন্তু তিনি শেষ মুহূর্তে 45 মিনিটের মাথায় আত্মসমর্পণ করলেন। তাহলে প্রেম প্রমাণ করলেন যে তিনি এতদিন যে দম্ভ করেছিলেন সেটা দম্ভই ছিল, তিনি আসলে সাহসী নন। তিনি তো প্রাণ দিতে পারতেন তার বাবার মতো, যদি আপনি এই কথাটা বলেন। আমি এটা নিচে চাই না, কিন্তু তিনি বলছিলেন যে আমি বরঞ্চ প্রাণ দেবো, আমি কখনো পালিয়ে যাব না। এই 2 দিন আগেও বলেছে শেখ হাসিনা পালিয়ে যায় না। কে বলেছে? ওবায়দুল কাদের বলেছে, নিশ্চয়ই তিনি বলেছেন। তাই সোজা কথা হচ্ছে, এই রক্তপাতের কারণ হচ্ছে, আমি বলি কি, আওয়ামী লীগের মতিভ্রম। তাদের উচিত ছিল রাজনীতি একটা খেলা। আমি নির্বাচনে 2009 সনে জিতেছিলাম, যেভাবেই জিতি, ভারতীয় প্রবর্তনায়, সামরিক বাহিনীর সহায়তায়, জেনারেল মইনের সহায়তায়, ঠিক আছে। 2014 সনে যে নির্বাচন দিলে হয়তো আমি 50-50 হতাম, বা আমি 40 পেতাম, ওরা 60 পেত। তাহলে তারা বিরোধী দলে থাকলে তারা আবার 2018 আসতে পারতো বা নাও পারতো। এই খেলাকে তারা চিরস্থায়ী করতে চাইবে কেন? যে তিনি যে বললেন বাংলাদেশের সামরিক অভ্যুত্থান নিষিদ্ধ বলে যে সংবিধান সংশোধন করলেন, সংবিধানকে এমনই তুচ্ছ জিনিস যা সংশোধন করা যায়। সংবিধানে যে অপরিবর্তনীয় মূলনীতি 7 নম্বর দ্বারা সার্বভৌমত্ব জনগণের, সেটা তো তারা 7-এর কযোগ করেছে। অর্থাৎ সংবিধানকে ব্যক্তিগত ইচ্ছা পূরণের নথি পরিণত করা, এটা হচ্ছে আওয়ামী লীগের পতনের বড় কারণ। মানে দেশে কোনো নির্বাচন ছাড়াই আমি ছলে বলে কৌশলে ক্ষমতায় থাকব, এবং যারা তাকে সমর্থন করেছে তারা স্বার্থের জন্য করেছে। এখন তারা বলছে সংখ্যালঘুরা, এমন এই কথাতে আসেই, আমাদের সাথে বেইমানি করেছে, তাদের কেউ কেউ বলছেন উচ্চ পর্যায় থেকে। অর্থাৎ তারা এটা খেয়াল করছে না, সংখ্যালঘুরা তোমাদেরকে রাজনৈতিক কারণে সমর্থন করে নাই। মানুষ যখন ভয় থেকে কোনো সমর্থন করে, ডিবিতে নিয়ে গিয়ে কাউকে যখন রিমান্ডে পিটানো হয়, মাথা নিচে পা উঁচু করে ঝুলটিয়ে বলা হয় যে তুমি এটা ঘোষণাপত্র দাও, আন্দোলন প্রত্যাহার করলাম, তখন যে কোনো মানব সন্তান প্রাণ থাকলে দেবে। যারা দেয় না ওদেরকে আমরা বলি অমানব, ইনহিউম্যান। তো আওয়ামী লীগের পক্ষ থেকে রাজনীতি না করিয়া এটাকে একটা ব্যক্তিগত নীতিতে পরিণত করা হলো। আর তারা যে সমস্ত করছে, আমি উদাহরণ দিচ্ছি না, যে এই এখন তার প্রতিশোধ হচ্ছে। প্রতিশোধে আমরা যতই ব্যতীত হই, এই যে জাতীয় সম্পদ গণভবন, সেটা লোকে লুটপাট করলো, সেনাবাহিনী এটা কেন লুটপাটের অনুমতি দিল, সেগুলি পরে তদন্তের ব্যাপার হবে। অথবা প্রতিরোধ করতে পারলো না জনতাকে, এটা একটা। তারা তো কারফিউ দিয়ে সকাল থেকে বলছিল কারফিউ দিলে সর্বোচ্চ আইন প্রয়োগ করা হবে, ঢাকার পুলিশ কমিশনার বলছিল। তো যখন টঙ্গী থেকে লোকের স্রোত আসলো, তারা একটা থামাতে হলে তাদেরকে গুলি করতে হতো। গুলি করে কি থামানো যেত? গুলি করলে তারা কেউই বাঁচত না ভবিষ্যতে। এই সমস্ত কারণে তদুপরি আবার তখন একটা খবর প্রকাশ এলো, স্যাটেলাইট থেকে দেখা হচ্ছে জনগণের মুভমেন্ট। তাই না? এখানে বলছে
শেখ হাসিনার ক্ষমতা হারাবার পটভূমি হচ্ছে আন্তর্জাতিক সমর্থন তিনি সম্পূর্ণ হারিয়েছেন, তার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। আর এই কোনোটাই কিন্তু দুর্ঘটনা নয়, এগুলি পর্যায়ক্রমে ঘটতেছে, তাকে এগুলি বলা হয়েছে। তাহলে একটা পর্যায়ে তার এইটাতে থামা উচিত ছিল যে আমার এখন একতন্ত্র আর চলবে না। 2018 নির্বাচনটা রাতের নির্বাচন বলি আমরা, সেইটাতেই তার ক্ষান্ত দেওয়া উচিত ছিল। তিনি 2024 জোর করে জিতলেন কেন? তার তো একটা নির্বাচন করা হচ্ছিল। তিনি বারবার বলছেন যে না আমারও দিনে নির্বাচন হবে, তত্ত্বাবধায়ক সরকার, তত্ত্বাবধায়ক সরকার বাদ দেন, কিন্তু গ্রহণযোগ্য একটা সরকার আপনি প্রস্তাব করেন, আপনি সরে দাঁড়ান, আপনি সরে দাঁড়িয়ে আরেকজনকে প্রধানমন্ত্রী করতে নির্বাচন করতে পারতেন। কিন্তু এই যে একরোখা অহংকার, একটা সংস্কৃত প্রবাদ আছে, অহংকারই হচ্ছে পতনের মূল, পতনস্য মূলম অহংকারম। তো এইটারই আমি আর কোনো ব্যাখ্যা জানি না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।